ফর্মটায় তো বাড়ির লোককে সই করতে হবে। কে করবে? আপনি? সাহেব এসে গেছে, যা সই করে তিনিই করবেন। সাহেব এসেছে শুনে ওই লোকটা আবার যেদিক থেকে এসেছে সেদিকেই দৌড়ে চলে গেল। লোকটার কর্কশ স্বর শুনে রূপসার মনে পড়ে গেল সে লোকটাকে কোথায় দেখেছে। এই লোকটা অনেকবার তৃণার কাছে আসতো। রূপসা বাড়িতে থাকলে তৃণা বাইরে থেকেই ওকে কাটিয়ে দিত। তৃণাকে জিজ্ঞাসা করাতে বলেছিল, আমার ক্লায়েন্ট কৌশিক ভালো লোক নয়। তবে গত সপ্তাহে রূপসা রাস্তায় একবার তৃণার সঙ্গে এসপ্ল্যানেডের দিকে হাঁটছিল। সেখানে লোকটার সঙ্গে হঠাৎ দেখা। রূপসাকে এমনভাবে দেখতে লাগলো যেন তাকে গিলে খাবে। এটি কে রে তৃণা? তোর কলিগ না কি রে? হ্যাঁ, না, ইনি একজন টিচার। ও টিচার? তা তোকে কি ইনি ট্রেনিং দিয়ে তৈরি করেছে নাকি রে? আমাদের একটু তাড়া আছে। এটা বলে তৃণা রূপসার হাত ধরে এগিয়ে গিয়েছিল। পিছন থেকে খ্যাঁক খ্যাঁক করে লোকটা হাসছিল। তা সেই লোকটা এখানে হাসপাতালে কি করছে তা ভেবে পেল না রূপসা। এখানে তৃণা নেই, একটু ভয়ই পেল রূপসা। কৌশিকের থেকেও রূপসার বেশি চিন্তা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে। একটু পরেই দেখা গেল মিস্টার মিত্র একজন স্টেথোস্কোপ হাতে ডাক্তারের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে আসছেন। পিছনে সুন্দর মুখশ্রীর একটা ছটফটে বেঁটে মেয়ে হেঁটে আসছে। এতক্ষণ মিস্টার মিত্রর গাড়ির ড্রাইভার এসে দাঁড়িয়েছিল। সে একটু এগিয়ে গিয়ে ওই মেয়েটাকে অভির কথা জিজ্ঞাসা করল। মেয়েটা মাথা হেলিয়ে বলল, এখন ভালো আছে। এ কথা শুনে রূপসা মনে মনে কিছুটা স্বস্তি পেল। সে তাদের কেউ না হলেও একটা বাচ্চার এত বড় একটা ফাঁড়া কেটেছে জেনে তার ভালোই লাগলো। একটু পরে হুইল চেয়ারে করে একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে দুজন নার্স এইদিকেই আসছে। বাচ্চাটার মাথায় একটা বড় ব্যান্ডেজ। সে ঘাড় কাত করে অঘোরে ঘুমিয়ে আছে। রান্নার মেয়ে কুমুদ আর সন্ধ্যা ইন্দুকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে ইন্দুর একবার মাথাটা ঘুরে গিয়েছে। তারা ইন্দুকে নিয়ে কৌশিকের গাড়িতে উঠল। বাচ্চাটাকে মিস্টার মিত্রর গাড়িটার কাছে নিয়ে যাওয়া হলো। মিস্টার মিত্রর দু হাতে মেডিসিন আর ড্রেসিং করার জিনিস। মিস্টার মিত্র পলাশের হাতে সেগুলো দিয়ে নার্স দুজনের সঙ্গে তার ছেলেকে গাড়িতে তুলতে উদ্যত হলেন। একটা ছোট মেয়ে নার্স ছেলেটাকে হুইল চেয়ার থেকে গাড়িতে ঢোকাতে গিয়ে হাত ফসকে ফেলে দিল। সেই দেখে মিস্টার মিত্র ভীষণ খারাপ ভাষায় তাকে গালাগালি করে ওঠেন। তখনই রূপসা দৌড়ে আসে। এতক্ষণ সে তাদের সঙ্গেই ছিল, কিন্তু কেউ তাকে নজর করেনি। মিস্টার মিত্র রূপসাকে ভুলে গিয়েছিলেন, কিন্তু রূপসা সব সময় অভিকে খেয়াল করছিল। তাই সে এই পরিস্থিতিতে গাড়ির অন্য দরজা দিয়ে ভিতরে বসে তাড়াতাড়ি অভির মাথাটাকে নিজের কোলে নিয়ে নেয়। মিস্টার মিত্র অভির পাটা নিজের কোলে নিয়ে নেন। এবার দুটি গাড়ি ছুটে চলল বাইপাস ধরে। ঘড়িতে তখন রাত 12:30। অভি রূপসাকে জাপটে ধরে ঘুমোচ্ছে। রূপসা শুধু একটা কথাই মিস্টার মিত্রকে জিজ্ঞাসা করল, অভিলাষা কার কাছে আছে? ও কেমন আছে আপনি জানেন নিশ্চয়ই। চমকে উঠে মিস্টার মিত্র রূপসার দিকে তাকান। উনি তো ওর মেয়ে আভার কথা ভুলেই মেরেছিলেন। তৎক্ষণাৎ ফোন করলেন আভার আয়া রিতাকে। হ্যালো, আভা ঘুমিয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ। আমরা মিনিট 15-র মধ্যে আসছি। বুকাইলালকে দরজা খুলে রাখতে বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আমি এক্ষুনি বলে দিচ্ছি দারোয়ানকে। আর হ্যাঁ শোনো, আমরা আসার পর আভাকে ছেড়ে আসতে হবে না, ঘরের মধ্যেই থাকবে। বরং রামকে বলো জেগে থাকে যেন। ঠিক আছে, আমি আবার কাছেই আছি স্যার। অভি কেমন আছে এখন? আপাতত ঠিক আছে। ফোন কেটে দিলেন মিস্টার মিত্র। এবার গাড়ির মধ্যে গভীর নীরবতার সঙ্গে মিশে থাকলো বাচ্চাদের জন্য এক অসহায় বাবার প্রবল উৎকণ্ঠা। শুধু একজন অনেক দিন বাদে খুব নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। বাচ্চারা কখনোই বড়দের মতো বোকা না, তারা ভালোবাসার স্পর্শ বুঝতে পারে। মিনিট 15-র মধ্যেই ওরা পৌঁছে গেল কলকাতা শহরের ব্যস্ত কোলাহল থেকে সামান্য তফাতে সাদার্ন অ্যাভিনিউতে। সবুজ গাছের সারি ভেদ করে মসৃণ পিচের রাস্তা দিয়ে এগিয়ে গেলে
সামনের প্রাসাদ প্রতিম দ্বিতল সাদা বাংলোটার বিশাল লোহার গেট দেওয়া ফটক, আর সেটার একপাশে সাদা মার্বেলের ফলকে বাংলোটার নাম লেখা চক্রব্যূহ। মিস্টার মিত্র বাংলোটার নাম চক্রব্যূহ দিয়েছিলেন। তার মনে হয়েছিল নামটার মধ্যে কেমন অদ্ভুত একটা নিরাপত্তা বোধ জড়িয়ে আছে। সুচরিতার পক্ষে এত মাথা খাটানো সম্ভব ছিল না। তার চক্রব্যূহ নামটা ভারী পছন্দ হয়ে গিয়েছিল, তাই আপত্তি করেনি। গেট খোলাই ছিল। গভীর রাতে গাড়ি দুটো চক্রব্যূহের ফটক পেরোতেই ডান পাশের ছোট দারোয়ানের গুমটিটার থেকে দারোয়ান বুকাইলাল ছুটে গিয়ে গেটে তালা ঝুলিয়ে দিল। রাম মানে এই বাড়ির মালি সজাগ ছিল। সে দৌড়ে এলো। আভা রায়া রীতা উপরের বারান্দা দিয়ে অভিকে একবার দেখে নিয়ে ভিতরে ঢুকে গেল। আভাকে ছেড়ে আসার অনুমতি নেই তার। রাম আর কুমুদ ধরাধরি করে অসুস্থ ইন্দুকে ভিতরে নিয়ে গেল। ইন্দু শুধু অভির খবরটা আর একবার কুমুদের থেকে জেনে নিয়ে বাড়িতে ঢুকে গেল। অভি রায়া সন্ধ্যা সাহেবদের গাড়ির কাছে দৌড়ে এলো। স্যার, আজকের ঘটনায় আমার কোনো দোষ নেই স্যার। এগুলো অভির ওষুধ, ওর ঘরে নিয়ে গিয়ে রাখো। মিস্টার মিত্র কিছু না বলে সন্ধ্যার হাতে মেডিসিন আর ড্রেসিংয়ের প্যাকেটটা ধরিয়ে দিলেন। তারপর রূপসার কাছ থেকে তার ছেলেকে সন্তর্পণে নিজের কোলে তুলে নিলেন। অভিকে নিয়ে সবাই ভিতরের দিকে এগোলো। শুধু রূপসা অভির মাথায় একটু হাত বুলিয়ে মূল ফটকের দিকে পা বাড়ালো। কিছুটা এগিয়ে মিস্টার মিত্র অভিকে কোলে নিয়েই একটু থমকে দাঁড়িয়ে পিছনে ফিরলেন। আজকেই হঠাৎ করে দেখা হয়ে যাওয়া অজানা একজন দেবদূতের মতো এসে এমন বিপদের মধ্যে তার সঙ্গে সঙ্গে থেকে এতটা সাহায্য করে দিল। দেখলেন সে এখন শাড়ির আঁচলটাকে গায়ে জড়িয়ে নিয়ে রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে তাদের ছেড়ে চলে যাচ্ছে। রূপসা! মিস্টার মিত্রর জলদ গম্ভীর গলায় তার পায়ের গতি স্তব্ধ হল। ক্লান্ত চোখে রূপসা পিছন ফিরে তাকালো। এত রাতে কোথায় যাচ্ছ? বাড়ি। কিভাবে ফিরবে এত রাত্রিরে? ও আমি ঠিক চলে যেতে পারবো। আপনি আগে আপনার ছেলেকে দেখুন। ব্যাগে শুধু কুড়িয়ে পাওয়া 100 টাকার নোটটা আর বাস ভাড়া দেবার মতো একটা 10 টাকার নোট রয়েছে। তাও রূপসা দ্বিধাহীনভাবে এই কথাটা বলে দিল। এখন বাড়িতে এসো, কাল সকালে চলে যাও। রূপসার জবাবের জন্য মিস্টার মিত্র অপেক্ষা করলেন না। তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। মিস্টার মিত্রর এই কঠিন সময়ে জিদাজেদি না করে ধীর পায়ে রূপসা তাকে অনুসরণ করল। শুধু কি আজকের রাতটাই তার ফেরা হলো না, নাকি অভিমন্যুর মতো চক্রব্যূহে আটকে গেল রূপসা? সে কি জানে এখান থেকে বেরোনোর পথ?